সময় সংলাপে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আজ আমার সঙ্গে আছেন অধ্যাপক সৈয়দ মনিরুল ইসলাম। স্যার, আপনাকে স্বাগত সময় সংলাপ এবং ইংরেজি অবশ্যই শুভেচ্ছা। আপনাকেও। হ্যাঁ, মানে যেই জায়গা থেকে আলোচনা শুরু করা যায় যে এই যে মানে এক এক রাতের মধ্যে তো আর আমরা পুরাতনকে পুরোপুরি ত্যাগ করে আসতে পারি না। মানে নতুন ভাবে নতুন করে তো আর মানে আন করা খাতায় নতুন ভাবে লেখা শুরু হয় না। এই যে পুরনো অভ্যাস নিয়ে আবার নতুনকে শুরু করা, এই জায়গা থেকে স্যার যদি আপনি বলেন। বর্ষপঞ্জি মানুষ তৈরি করেছে। জি, প্রকৃতির পঞ্জি হচ্ছে ঋতুচক্র। ঋতু পুনরাবৃত্ত হয়, ঋতু যায় আসে। কোন কোন দেশে হয়তো ষড় ঋতু, কোন কোন দেশে 4টি বা 3টি বা কোথাও হয়তো 2টো আছে। কিন্তু মানুষ বর্ষ তৈরি করেছে এই জন্য, কারণ মানুষ ওই ফসলের হিসাব ধরে ধরে দেখা যাচ্ছে এই বছর শেষ হলে এইটুকু পাওয়া যাবে, হিসাব নিকাশ থেকে মানুষ বছর শুরু করেছে, শুরু থেকে। আর যখন বাংলা সনের প্রচলন হয় তখন তো একেবারে ফসলি সন হিসেবে সেটি করা হলো। তার মানে বছর যখন মানুষ তৈরি করলো, সময় বিভাজন করলো নিজের নিয়ন্ত্রণে আনার জন্য, আর দ্বিতীয় হচ্ছে হিসাব নিকাশের ব্যাপারটা, এটি এখন পর্যন্ত চলে আসছে। বাংলা নববর্ষে হালখাতা লিখেন ব্যবসায়ীরা, পুরনো খরচ, নতুন হিসাব নিকাশ। আর প্রত্যেক মানুষের ভিতর বছর এলেই পুরনো বছরের হিসাব নিকাশ শুরু হয়ে যায়, আর নতুন বছর নিয়ে আরেকটা হিসাব নিকাশ শুরু হয়ে যায়। একটা খাতা বন্ধ করে আরেকটা খাতা খোলা হয়। এখন এই যে অভ্যাসের কথা বললেন, আমি তো মনে করি 31শে ডিসেম্বর 1লা জানুয়ারির মধ্যে কোনোই পার্থক্য নেই। কোনো পার্থক্য নেই। হ্যাঁ, কিন্তু সকালে উঠেই আমাদের ধারণা হয় যে নতুন একটা বছর চলে এসেছে। অনেকে খেয়াল করে দেখবেন যে নিউ ইয়ার্স রেজলিউশন নেওয়া হয়, অনেকগুলি প্রতিজ্ঞা করে মানুষ এবছর সিগারেট খাবো না, এবছর মিথ্যা বলবো না, এবছর লোভ করবো না ইত্যাদি। হ্যাঁ। কিন্তু বছর শেষও হতে হয় না, 2-1 মাসের ভিতর মানুষ পুরনো অভ্যাসে ফিরে যায়। এটি হচ্ছে এক ধরনের নতুনত্ব প্রয়াসী মানসিকতা, যে আমি নতুনকে বরণ করছি। ওই বরণ করতে করতে যতখানি সময় চলে যায় ততখানি মানুষ মনে রাখে, তারপর কিন্তু ভুলে যায়। মানে সে পাল্টে ফেলবে, মানে জানুয়ারি মাস একদিনের শেষ ব্যবধানে তো হতে সব হবে পাল্টে না, ফেলা তার সম্ভব মধ্যে না। পুরনো অভ্যাসে মানুষ ফিরে যাবে। হ্যাঁ, কিন্তু এটারও প্রয়োজন আছে, এই যে হালখাতা লেখা, এটার প্রয়োজন আছে। মানুষ নতুন করে নতুনের দিকে তাকাচ্ছে, এটারও প্রয়োজন আছে। নতুন উৎসাহ জাগছে, এটারও প্রয়োজন আছে। আমাদের দেশে গত কয়েক বছর থেকে পাঠ্যপুস্তক উৎসব হচ্ছে জি। প্রথম দিনে। আমি মনে করি নববর্ষের এই ধরনের উৎসবের আয়োজন করা উচিত, যেখানে মানুষ শুধু পুরনোকে নিয়ে হাপিত্তেশ করবে না বা সেটার সব ব্যবচ্ছেদ করবে না, বরঞ্চ আগামীতে কি হতে পারে তার পাথেও নিজের হাতে রেখে, যেমন বাচ্চারা ওই পাঠ্যপুস্তক হাতে রেখে আগামী বছরের ভাবনা চিন্তা করছে, ওরকম করা উচিত। শুরু তাতে করা। শুরুটা। আর লোভের এবং লাভের হিসাব থেকে মানুষকে বেরোতে হবে, যে আমি এই বছর আমার কত সম্পত্তি হবে এই ধরনের চিন্তা ভাবনা না, বরঞ্চ এই বছর আমি কতগুলি মানুষকে সাহায্য করতে পারি, আমার কাজটা আরো কত গুছিয়ে আনতে পারি, আমার কাজে আরো নৈতিকতা, আমাদের তো সুনীতি, দুবার শুরু চর্চা। করা স্যার, একটা ইংরেজি নববর্ষ, একটা বাংলা নববর্ষ। এবং হ্যাঁ, এবং ইসলামী আবার নববর্ষটা আমরা ইসলামের হিজরি আছে। হ্যাঁ, যেহেতু মহরমটা একটু হ্যাঁ, বিষাদের মহরম। মাস, সেই জন্য আমরা অতখানি উচ্ছ্বাস দেখাই না। তাতে বোধহয় 3বার করার থেকে তিনবার আমরা করার বেঁচে একটা। গেছি। তবে এই 2বার করার একটা কারণ আছে, যে আমাদের তো বাংলা সংস্কৃতির ভিতরে আমরা আছি। কিন্তু একসময় দেখা যেত মানুষ একটাই জানতো। হুম। ইংরেজি নববর্ষের আয়োজন তো মাত্র কিছুদিন থেকেই শুরু হলো। এটি কোনোদিন খুব একটা পুরনো বাংলাদেশের কোনো চর্চা ছিল না। এখন সেটা এমনই ভয়াবহ চর্চা হয়ে গেছে যে পুলিশকে একেবারে একটা কারফিউ জারির মতো। বিশ্বায়ন, ভোগবাদ। হ্যাঁ, বিশ্বায়ন, ভোগবাদ এবং উগ্রবাদ। উগ্রবাদ। ইসলাম বলে যেটা হলো, হ্যাঁ, একটা নাইট তুরস্কতে ক্লাবে বোমাবর্ষণ হলো, এটি ভয়াবহ একটা ঘটনা। সেই ধরনের ঘটনা আরো বোধহয় বাড়বে আমার মনে হয়, কারণ উগ্রবাদ বাড়ছে সবখানে। পুরানোর কথা আপনি বলছিলেন যে মনে তো রাখতে হবে, অভ্যাসবশ তো হ্যাঁ, আমরা রাখতেই হ্যাঁ। হবে। এবং নতুনের কাছে যেতে হলে তো পুরানোকে তাকিয়ে যেতে হয়। সেখানে 2016তেও আমরা এই যে এই ধরনের আতঙ্কের মধ্যে আমরাও ছিলাম এবং বিশ্ব ছিল। বিশ্ব ছিল। এখন ধরুন পশ্চিমে যে উগ্রবাদ বাড়ছে, এই যে ইসরায়েল রাষ্ট্র যে উগ্র আচরণ করছে এখন, এই ইসরায়েল রাষ্ট্র এখন প্যালেস্টিনিদের সম্পত্তি দখল করে নিজের তারা বসত বাড়ি গড়ছে, বসত অঞ্চল গড়ছে। আমার মনে হয় 17 সালে তার আরেকবার ওই গাজা একবার 9 দিন ধরে অবরুদ্ধ করে বোমা জি। মেরেছিল, সেরকম কিছু করতে পারে। আর ট্রাম্প যদি চলে আসেন রাষ্ট্রপতি হয়ে, চলে তো আসবেনই 20 তারিখ, আর তার সমর্থন যদি পায় তাহলে এই ধরনের উগ্র আচরণ বাড়বে। মানে আপনি তো অনেক পরিবর্তন দেখতে পেয়েছেন 2016তে। পরিবর্তন খুব ভালো না মন্দ সেটা বলা মুশকিল। আমার দেশে আমি কিছু ভালো পরিবর্তন দেখতে পেয়েছি। যেমন ধরুন জুলাই মাসের 1 তারিখ যে ঘটনাটা ঘটলো, হলে আর্টিসনে যে ঘটনা ঘটেছিল। তারপর আমরা খুব একটা বিপন্ন হয়ে পড়েছিলাম। বছর শেষে দেখা যাচ্ছে মানুষের ভিতর তারা কোনো সমর্থন পায়নি। অর্থাৎ ধর্ম তাকে সমর্থন দেয় না। ধর্ম যেটা আমাদের
জীবন আচরণের সঙ্গে তো মিশে আছে। ধর্ম তো আমাদের দেশে বাইরে থেকে আসা আরোপিত কিছু না, এটি মানুষ গ্রহণ করেছে, নিজের বলে গ্রহণ করেছে। কাদের হাত থেকে? যারা সুফিরা ধর্ম প্রচারক ছিলেন, জেনে শুনে বুঝে মানুষ ধর্ম গ্রহণ করেছে, জীবনের সঙ্গে মিলিয়ে ফেলেছে সে কত বছর আগে। ফলে এই ধর্মের ভিতর সুন্দর কোনটা, এই ধর্মের ভিতর শুভ কোনটা মানুষ জানে। তো আমাকে নতুন করে কিছু প্রমাণ করতে হবে না, সেই বিষয়টা মানুষ বুঝেছে। আর একটু বিষয় হচ্ছে যে পরিবারগুলি এখন কিন্তু একত্র হয়েছে। এই যে একটা ভয় যে ছেলেরা কোথায় আছে, নিখোঁজ হয়ে যাচ্ছে, যেটা এখন অনেক পরিবার দেখি সন্তানদের খোঁজ খবর রাখছে নিয়মিত, বা অনেক সন্তানও পিতামাতাকে জানাচ্ছে আমি কোথায় আছি এই মুহূর্তে। মানে প্রকারান্তরে এটা একটা উপকার করেছে, এই যে পরিবারগুলির ভিতরে অনুভূতি এরকম বেড়েছে যে আমার সন্তানকে আমাকে দেখে রাখতে হবে। দেখে রাখা মানে এই নয় যে তাদের উপর আমি খুঁতকারি করছি। দেখে রাখা হতে পারে যে তার যে প্রয়োজনগুলি আছে সেগুলি আমি মেটাতে পারছি কিনা, তাকে কিছু সঙ্গ দিতে পারছি কিনা। এই যে আমি বললাম লোভের সংস্কৃতি, তাতে পরে কিন্তু পরিবারগুলিতে বিচ্ছিন্নতা বেড়েছে। প্রত্যেকে এত ব্যস্ত হয়ে পড়েছে যে সন্তানদের দিকে নজর দেওয়ার সময় নেই। তো এটি আমাদের এই 6 মাসে আমি সব দেখেছি যে পরিবারগুলির ভিতর অনেকটা বন্ধন শক্ত হয়েছে, সন্তানরা বাবা মাকে পেয়েছে, নজরদারি বেড়েছে, নজরদারির ভালো দিকটা বেড়েছে, অর্থাৎ আমরা কোথায় আছি সেই দিকে একটু তাকানোটা, যেটা আমরা ভুলে গিয়েছিলাম। অবশ্যই আমরা কোথায় আছি আমাদের জানতে হবে। এই যে আমি 2016 শেষ হলো, এই যে সালতামামি যেটা হয়, তাতে একটা জিনিস প্রধান হয় যে আমরা কতখানি পেরেছি, কতখানি আমাদের যোগ্যতা ছিল, কতখানি আমাদের অপ্রাপ্তি, তার একটা হিসাব হয়। সেই হিসাবটা লোভের অথবা লাভের নয়, হিসাবটা হচ্ছে আমার সামর্থ্যের, আমার সম্ভাবনার, আমার প্রতিজ্ঞার। তো যেমন এই যে আমাদের ক্রিকেট দল যেটি করলো, নিউজিল্যান্ডে যেটা করলো, ভারতে হয়, কিন্তু অস্ট্রেলিয়া ইংল্যান্ডে এতখানি চুলচেরা বিশ্লেষণ করে প্রত্যেক মানুষ একজন ক্রীড়া বিশেষজ্ঞ বনে যাচ্ছেন এখন। আমি নিজেও সেখানে আছি। তো আমরা যে হিসাব নিকাশ করছি তার কারণটা হচ্ছে আমাদের সামর্থ্য আছে, আমরা তার প্রমাণ পেয়েছি 16 সালে। সামর্থ্য অনুযায়ী আমরা খেলছি না কি জন্য? বছর শেষে অবশ্য মেয়েরা একটা ভালো খবর দিয়েছে, তারা ভারতের সঙ্গে দুর্দান্ত ড্র করে তারপরে গ্রুপ চ্যাম্পিয়ন গিয়েছে। তো তাহলে শেষ করে এই পর্যায়ে যে বাফুফের এখন উচিত হবে মেয়েদের ফুটবলটাকে শক্তিশালী করা। ছেলেরা কিন্তু আমাদের দিতে পারছে না সেরকম কিছু, এবং এই প্রতিষ্ঠানটি এখন জাগতে হবে। 2017 সালের প্রতিষ্ঠানটি জাগতে হবে তাকে। আমি একটা ইতিবাচক উন্নতি দেখেছি, সেটি হচ্ছে আমাদের আস্থা অর্জন। পদ্মা সেতু শুরু করার পর কিন্তু আমাদের আস্থা বেড়েছে। প্রফেসর 2016-তে আমরা অনেকের কাছে মনে হতে পারে আমরা ফিরে যাচ্ছি, তা না, ওটাকে ধরে তো আমরা বললাম সক্ষমতার জায়গা। তো আমরা 2017 আসলে কি করতে পারি সেই আলোচনা থেকেই বলা যে আমরা শিক্ষকদের মান নিয়ে মানে শিক্ষকরা সম্মানিত হচ্ছেন কি অসম্মানিত হচ্ছেন সেই বিষয়ে যেমন আলোচিত হচ্ছে, অসম্মানিত হয়েছেন কোথাও কোথাও, মৃত্যু হয়েছে, প্রাণ দিয়েছেন কোন কোন দুজন শিক্ষক। পাশাপাশি কিন্তু এই জায়গাটা আলোচনা হচ্ছে যে স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে যে লেখাপড়াটা হচ্ছে সেটা কতটা মানসম্মত হচ্ছে, এবং এই যে আমাদের বিভিন্ন যে স্তরগুলো আছে সেই স্তর থেকে ডিঙ্গিয়ে যে বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষার্থীরা ভালো করতে পারছে না। মানটা নিয়ে আমাদের অনেক চিন্তা, অনেক প্রশ্ন, কিন্তু আমি মনে করি মান কেন আমরা অর্জন করতে পারছি না, এই মুহূর্তে আমরা বিস্তারের দিকে যাচ্ছি। আপনি খেয়াল করে দেখুন, প্রতি বছর শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে, পরীক্ষার্থীর সংখ্যা বাড়ছে, পাসের হার বাড়ছে, জিপিএ 5 প্রাপ্তি ইত্যাদি বাড়ছে, এবং শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও প্রচুর বাড়ছে। এখন এত ব্যাপ্তির সময়ে মানটা ধরে রাখার মতো যে অবকাঠামো প্রয়োজন, যে শিক্ষক দরকার, যে শিক্ষক প্রশিক্ষণ দরকার, এবং যে বিনিয়োগ দরকার, সেটা আমরা পাচ্ছি না। ফলে আমাদের সাধ্যের সঙ্গে সাধ্যের একটা বিবাদ লেগে গেছে। আমি তো মনে করি আমরা যদি শিক্ষাকে একটা খাত ধরে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমাদের মেধা এবং শক্তি সেখানে নিয়োজিত করে আমরা যদি কিছু কাজ করে যাই তাহলে সম্ভব। প্রথমত আমাদের যে কাজটা করতে হবে সেটি হচ্ছে শিক্ষার বিনিয়োগ বাড়াতে হবে। আপনি একটি জিনিস কিনেন 10 টাকায়, আপনি 5টি জিনিস 50 টাকায় কিনতে হবে। 30 টাকা আপনি 5টি জিনিস পাবেন না, সহজ হিসাব। আমি যে বিনিয়োগটা দিতে চাই সেটি হচ্ছে বাজেটের 25% অথবা জিডিপির 6% ক্রমাগত বাড়াতে বাড়াতে, তাহলে আমি ইপ্সিত পরিবর্তনগুলি অর্জন করতে পারবো। কিভাবে পারবো? ভালো শিক্ষক ছাড়া ভালো শিক্ষার্থী তৈরি হয় না। এখন যারা শিক্ষকতায় যাচ্ছেন তারা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে যাচ্ছেন না, কিন্তু আমি তো মনে করি আমাদের এই জন্য একটা বিশেষায়িত বিশ্ববিদ্যালয় থাকা উচিত, যেখানে এই প্রাইমারি স্কুলের শিক্ষক থেকে নিয়ে মাধ্যমিক পর্যন্ত তারা প্রশিক্ষিত হবেন, তারা ডিগ্রি নেবেন। চীনে এটি আছে। চীনে একজন শিক্ষা বিশেষজ্ঞ আমাকে বললেন, চীনের হুনান প্রদেশের নর্মাল বিশ্ববিদ্যালয় বলা হয় সেগুলিকে, 30,000 ছাত্রছাত্রী, একটা 22 একর
বিশ্ববিদ্যালয় পরিব্যাপ্ত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এদের 4 বছর শুধু শিক্ষকতা শেখে, কিভাবে শিক্ষাদান করতে হবে। বেশিরভাগ মেয়ে ছেলেরাও আছে। ফলে ওরা যখন স্কুলে পড়াতে যায় তাদের কোনো বিপত্তি হয় না। যেমন আমাদের একটা কথা বলি যে সৃজনশীল শিক্ষা পদ্ধতি আর সৃজনশীল পরীক্ষা পদ্ধতি। অনেক শিক্ষকই জানেন না সৃজনশীল বিষয়টা কি। ছাত্রছাত্রী দূরের কথা, কোচিং সেন্টারগুলিকে মুখস্থ বিদ্যার মাধ্যমে সৃজনশীল শেখানো হয়। মানে আয়রনিগুলি কোথায় কোথায় আছে। ফলে মান ভালো হচ্ছে না। মান ভালো না হওয়ার আরেকটা কারণ হচ্ছে আমাদের আনন্দিত পাঠদানটা আমরা ভুলে গেছি। পাঠদান যে একটা পিঠের উপর বোঝা হয়ে থাকে সেটি এখন আমরা একেবারে ভুলে গেছি। আপনি খেয়াল করে দেখুন, অনেক পরিবার সন্তানদের স্কুল থেকে নিয়ে দৌড়ায় কোচিং সেন্টারে। কোচিং সেন্টার একটা বিকল্প ব্যবস্থা, সমান্তরাল শুধু না, একটা বিকল্প ব্যবস্থা হয়ে গেছে। অনেক পরিবারের সন্তানদের স্কুলে পাঠাবে না, কোচিং সেন্টারে। এবং কোচিং সেন্টারে না পড়লে মানে ভাবছে যে শিক্ষাটাই হচ্ছে না। তার কারণটা হচ্ছে শিক্ষা হচ্ছেও না তো। কারণ শিক্ষক যারা কোচিং সেন্টারে পড়াচ্ছেন তাদের শ্রেণীকক্ষে পড়াবার কথা, পারছেন না কারণ তাদের জীবনে অভাব আছে। তাদের যদি সত্যিকার অর্থে সম্মানের সঙ্গে সমাজে বেঁচে থাকা সচ্ছল একটা জীবন থাকতো তাহলে তারা শ্রেণীকক্ষে পড়াতেন। আমি দু একটা দেশে দেখেছি, আমার দেখার সৌভাগ্য হয়েছে, শ্রীলঙ্কাতে যেরকম শ্রেণীকক্ষে সব পড়াশোনা শেষ করতে হবে, কোচিং বাণিজ্য বলে কিছু সেখানে নেই। এতদিনেও নেই, হয়তো এতদিনে হয়েছে কিনা আমি জানি না, আমি 2 বছর আগের কথা বলছি। তো এই যে এখানে স্কুলে সব বই জমা দিয়ে যেতে হবে, বাড়িতে যাওয়ার সময় বই নিতে হবে না, বাড়ি থেকে স্কুলে আসার সময় বই আনতে হবে না, স্কুলেই সব বই থাকবে। এবং বাড়িতে গিয়ে তারা বাড়িতে যা পড়ে সেগুলি পড়বে, বাবা মার সঙ্গে সময় কাটাবে, খেলাধুলা করবে। কাজে তারা খেলাধুলাতে ওই দেশটা ভালো হচ্ছে, সন্তানদের মেধাও বাড়ছে, আর কোচিং বাণিজ্য করছে না বলে মুখস্থ নির্ভর সনদ নির্ভর শিক্ষা ব্যবস্থা থেকে তারা মুক্ত। ফলে ক্রমে ধাপে ধাপে যখন উন্নত হতে হতে তার বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে। আমি কলম্বো বিশ্ববিদ্যালয়ে একবার কিছুদিন ছিলাম। সেখানে আমি একটা শ্রেণীকক্ষে আমি 4-5টা বক্তৃতাও দিয়েছি, ক্লাস নেওয়া যাকে বলে। আমি দেখেছি তারা অত্যন্ত মেধাসম্পন্ন, ভারত থেকেও কম না, ভারতকেও টপকে যেতে পারবে। আমি মনে করি আমাদের দেশে সেই সম্ভাবনা আছে, সেই মেধার সমাহার আমাদের দেশে আছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যদি শিক্ষা ব্যবস্থাটা একটু আনন্দজনক হয়, যদি এই শিক্ষকদের একটা বেতন ভাতাটা বাড়ানো যায়, তাদের আবাসন ইত্যাদি ব্যবস্থা করা যায়, তারা যদি মনে স্ফূর্তি দিয়ে পড়াতে পারেন, টিউশন বাণিজ্য একেবারে উঠে যায়, তাহলে আমাদের দেশ দক্ষিণ কোরিয়াকে ছাড়িয়ে এখন যে কোনো জায়গায় যেতে পারবে। সেই জন্য প্রথমেই একটা রাষ্ট্রীয় সদিচ্ছা থাকতে হবে। এই যে অপ্রয়োজনীয় পরীক্ষা দুটো, জেএসসি এবং পিএসসি, বলা হচ্ছে এটা আত্মবিশ্বাস বাড়ায়, হয়তো এক প্রকার বাড়ায়, কিন্তু এই আত্মবিশ্বাস তো তাদের খুব বেশি দূর নেবে না। তারা তো শুধু পরীক্ষার্থী হচ্ছে। এই আত্মবিশ্বাসকে যে আমি শিখেছি, না আমার জ্ঞান হচ্ছে, তার আত্মবিশ্বাস নাকি আমি পরীক্ষায় পাশ করেছি, আমি জীবনের সব পরীক্ষা দিতে পারি। আর জীবনটা তো পরীক্ষা দেওয়ার বিষয় না, জীবনটা হচ্ছে নিজেকে প্রমাণ করার। আমি সবচেয়ে বড় পরীক্ষা নিজের কাছে দিই। আমি আমার ছাত্রছাত্রীদের সবসময় বলি যে তুমি নিজের 100 ভাগ দিবে, প্রয়োজনে 200 ভাগ দিবে, তারপর যা ফল পাবে তার সঙ্গে ঝগড়া করবে না, আর কখনো আরেকজনের সঙ্গে তুলনা করতে যেও না। মানে একটা বিষয় কি স্যার এরকম হচ্ছে না আমাদের শিক্ষার মধ্যে, যে কবে কখন কোথায় হয়েছিল ওটা জানছে, কেন হয়েছিল বিশ্লেষণ করা, বিশ্লেষণটা জানছে, প্রেক্ষাপটটা জানা, এবং নিজের মতো করে একটা গবেষণা চালিয়ে যাওয়া। গবেষণা বলছি না যে একেবারে পুঁথি সাহিত্য নিয়ে বসতে হবে, গবেষণা মানে গুগলে গেলে এখন অনেক কিছু জানা যায়। বা তার যে মূল পাঠ্যবইতে তো বিশ্লেষণটা আছে, কিন্তু সে কিন্তু ওই যে এমসিকিউ পদ্ধতি করার জন্য যে বিশ্লেষণে যে অংশ থেকে প্রশ্ন আসবে না সেটা হচ্ছে জীবনে পড়বে না, সে পড়ছে না। তা এখন আমার প্রশ্ন হচ্ছে, একটা বই যদি আমি পুরোপুরি না পড়ি তাহলে বইটা আমি আত্মস্থ করব কিভাবে? আর আমি মনে করি শিক্ষার একটা উদ্দেশ্য হওয়া উচিত নিজের মেধা এবং মননশীলতার সর্বোচ্চ সমাহার ঘটানো এবং তার একটা কৌতূহল জাগানো, একটা নিরন্তর প্রশ্ন করার, যেটা শুরু করেছিলেন আপনি, যে আমাদের প্রশ্ন করতে শিখছি আমরা। প্রশ্ন তো করতেই হবে, প্রশ্ন না করলে উত্তর পাবো কোথায়? আর এই কালকেই দেখলাম না পরশুদিন জানি একটা উক্তি দেখলাম, যে যিনি সবচেয়ে ভালো প্রশ্ন করতে পারেন তিনি সবচেয়ে ভালো উত্তরও দিতে পারেন। ভালো প্রশ্নের ভিতর যেরকম মেধা আছে, ভালো উত্তরটা তখন ওই মেধার অনুযায়ী সাজানো হবে। ফলে আমাদের শিক্ষার্থীদের একসময় ছিল, আমি জানি আত্মবিশ্বাসের বিষয়টা আমিও স্বীকার করি, এখন শ্রেণীকক্ষে অনেক সন্তানরা আত্মবিশ্বাসী হচ্ছে। আমাদেরকে কখনো ভেবেছিলাম যে আমাদের মেয়েরা 4 দেওয়াল থেকে বেরিয়ে এসে আমাদের দেশকে স্বয়ং সম্পূর্ণ করবে এই বস্ত্র খাতে, যেটা আমাদের নিচ্ছে। আমাদের কৃষকরা যে স্বয়ং সম্পূর্ণ করছেন, এখানে আত্মবিশ্বাসের বিষয়। অনেক তরুণ কৃষিক্ষেত্রে যাচ্ছে আত্মবিশ্বাস নিয়ে। সেদিন দেখলাম একজন মধু পালন করে কোটিপতি হয়েছেন। কেউ কি ভাবতে পেরেছিল আগে? এখন আমাদের শিক্ষাটা যদি মানসম্পন্ন হয়, সেজন্য প্রথমত আমি শেষ করে ফেলি, বিনিয়োগ দরকার। দ্বিতীয় হচ্ছে রাষ্ট্রীয় সদিচ্ছা, যে এখানে বিনিয়োগ ঘটাতে হবে সর্বোচ্চ। অপ্রয়োজনীয় পরীক্ষা তুলে দিতে হবে, শ্রেণীকক্ষ আনন্দদায়ক করতে হবে, শ্রেণীকক্ষ এবং তার পাশাপাশি আরও কিছু, যেমন একবেলা খাবার দিতে হবে, একটা গ্রন্থাগার থাকবে,
আর বইগুলি স্কুলে জমা থাকবে, বই নিয়ে যেন বাচ্চারা দৌড়াদৌড়ি না করে, ব্যাস। এই আমার কিন্তু ব্যবস্থাপত্র। আর একটা ব্যবস্থাপত্র শুনতে চাবো 2017 জন্য, সেটা হচ্ছে যে এই যে 16তেও আমরা যেভাবে ছিলাম, যে অভ্যাসের কথা বলছিলাম স্যার, যে 16তেও আমরা যানজট যে কারণে তৈরি হয় সেই কাজগুলো করে গিয়েছি। 17তে এসেও তো আমরা দেখবো যে যেখান থেকে যেখান দিয়ে যান চলাচল করার কথা সেখানে যানবাহন থামিয়ে রাখা হয়েছে পার্কিং এর জায়গাগুলোতে। আমরা ফুটপাতে আমরা হাঁটতে পারবো না, সেখানে অপ্রয়োজনীয় মালামাল এবং যানবাহন থাকবে, সিগন্যাল মানবো না, নানা রকম। এই যে আমাদের এই নাগরিক অভ্যাস অবস্থা, জায়গাটা, সেই জায়গাটা আমরা কতটা ওই যে পরিবর্তন করতে পারবো বা করা দরকার। যে আমরা সুশাসনের কথা বলি, সুশাসন বলতে আমরা কোনো প্রতিষ্ঠানের বা রাষ্ট্র ব্যবস্থার সুশাসনের কথা বলি, তো ব্যক্তিরও তো সুশাসন আছে। আমরা সবখানে রাষ্ট্রের উপর দোষ চাপাই। আমি রাস্তায় ময়লা ফেলছি, যে ময়লাটা আমি না ফেললেই পারি। আমি যত্রতত্র রাস্তা অতিক্রম করছি, যেটা না করাই আমার উচিত, অথচ আমি দোষ দিচ্ছি। যখন যানজট আমার কারণে লাগছে, আমি সরকারকে দোষ দিচ্ছি। আমাদের নিজেদের অনেক আত্মশুদ্ধির বিষয় আছে। তবে আমি মনে করি যে সরকারের সহযোগিতা পেলে, নাগরিক সমাজ যদি সচেতন হয়, তাহলে যে কোনো সমস্যা আমরা সমাধান করতে পারি। আমি দুটো উদাহরণ দিই। একটা উদাহরণ 31শে ডিসেম্বর পালনের বিষয়টি। পুলিশ যেখানে কড়াকড়ি আরোপ করলো, নাগরিকরা সমর্থন করলেন এবং সহায়তাও করলেন, ফলে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 31শে রাত্রে আমরা শুনিনি। এটি কিন্তু বড় একটা অর্জন। তাতে যে একেবারে আনন্দে ভাটা পড়ে গেছে তা না। আনন্দ মানে কি? আনন্দ তো পরিবারের সঙ্গে থাকাটা সবচেয়ে বড় আনন্দ। আমি বিশ্ববিদ্যালয় এলাকায় থাকি, ছেলেমেয়েরা সমস্ত রাত হলে গান করেছে, ভালোই তো, নিজের ঘরের ভিতর আপনারা মজা করুন। এইটা একটা উদাহরণ। দ্বিতীয় উদাহরণ, আপনার খেয়াল আছে আমি 20 বছর আগেও ঈদুল আজহার সময় কোরবানির পশুরা যখন নিয়ে আসা হতো পশুদের ঢাকায়, তখন যত্রতত্র এই বিরাট গরুর হাট বসতো। মানে গরু খুব বিরাট না, কিন্তু হাটটা বিরাট। তো গরুর হাটের যত্রতত্র করার জন্য অনেক যানজট তৈরি হতো। তারপর দেখেন আমাদের মিউনিসিপাল কর্পোরেশন দুটো, তারা একটা আদেশ জারি করে দিল যে যেখানে সেখানে নেওয়া যাবে না, নির্দিষ্ট স্থানে আপনার করতে। তাহলে মানুষ মানল। তাতে ওই সময় দিয়ে আগে যেখানে পদে পদে বিপদ ছিল, অর্থাৎ শিং উঁচিয়ে গরু ছুটে আসছে, সেরকম আর দৃশ্য আমি দেখিনি এই গত 2-1 বছর। তার মানে মানুষ চাইলে, সরকার চাইলে যদি একটা সমন্বয় করা যায়, ব্যবস্থা করে দিলে বাংলাদেশের মানুষ মানে এই লাইন ধরে বাসে উঠে। অবশ্যই আমাদের উচিত হবে কোনটা নৈতিক দায়িত্ব, কোনটা আমাদের নাগরিক দায়িত্ব আমাদের জানা। আমরা জানি, কিন্তু এমন নয় যে আমরা জানি না, প্রতিপালন করতে পারি না। কারণ আমি ক্ষমতার দম্ভ দেখাই, আমার অর্থের দম্ভ দেখাই। রাস্তাঘাট উন্নত করাটা খুব কঠিন কিছু না। আপনি খেয়াল করবেন আমাদের রাস্তা কিন্তু মস্ত চড়া চড়া, এত চড়া রাস্তা খুব কম দেশে দেখা যায়, খুবই কম। কিন্তু রাস্তার ফুটপাত দখল হয়ে গেছে, রাস্তাও দখল, রাস্তার অর্ধেকটা দখল হয়ে গেছে। তো এই যদি আমাদের অবস্থা হয়, তাহলে তো মানে কড়া যদি আইন করা যায় এবং আইনগুলি প্রতিপালন করা যায়, তাহলে সম্ভব। আমি হিসাব করে দেখেছি এবং আমার সঙ্গে একজন শহরবিদ একমত হয়েছেন, যদি আমাদের রাস্তাগুলিকে আমরা মুক্ত করতে পারি, যানজট 40% কমে যাবে। এখন ফুটপাত দিয়ে আমি হাঁটতে পারি না। আমার শহরে প্রধান আমার আকর্ষণ হওয়া উচিত ফুটপাত। আমি কলকাতাতে গেলেও আমি ফুটপাতে হাঁটতে পারি। কাঠমান্ডু যে শহরটি ছিল একসময় খুব ঘিঞ্জি, 2.5 বছর একজন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি এমন নির্দেশ দিলেন সমস্ত রাস্তা চওড়া হয়ে গেল। অনেকে তার নিজের দলের জায়গা দখল করে একটু হম্বিতম্বি করতে গেছে, একদম বুলডোজার দিয়ে গুড়িয়ে গেছে। অনেকে হাইকোর্টে গিয়েছে, হাইকোর্ট তাদের সঙ্গে কোঅপারেট করেছে, সহযোগিতা করেছে, বলছে না, এইখানে জীবনের স্বাচ্ছন্দ্যের জন্য আমরা আর কোনো বাধা মানব না। তো আমাদেরও যদি সেটি হয়, তা হয় কি, আপনি কি একটা রিড করে ফেললেন, বা একটা কবরকে আপনি মাজার বানিয়ে সেখানে ব্যবসা শুরু করে দিলেন। সেটা কিন্তু কবর না থাকলেও হয়, পুরনো কিছু ইট গেঁথে আপনি ওখানে বললেন, তার মানে আপনার একটা থাকার জায়গা নিশ্চিত হয়ে গেল। তো এইগুলি যদি আমাদের সিটি কর্পোরেশন উদ্যোগ নেওয়া হচ্ছেও, যদি পুলিশ এবং প্রশাসন সহায়তা করে, যে কোনো ব্যাপার না, আপনি কে, আপনি সরকারি দলের মস্ত বড় একজন নেতা হতে পারেন, কিন্তু আপনি জায়গা দখল করেছেন, আপনাকে ছাড়তে হবে। যদি ওই রকম একটা মানসিকতা দেখানো যায়, যদি সবল আক্রান্ত হয় আইনের জায়গায়, তাহলে দুর্বল অনেক সহজে সেখানে নথি স্বীকার করবে। আমাদের উচিত, আমাদের হকার খেদিয়ে লাভ নাই, তারা পেটের দায়ে আসছে। আপনি যারা ফুটপাত দখল করে মার্কেট বানিয়েছে, ওদেরকে উচ্ছেদ করুন প্রথমে, দেখবেন হকাররা নিজে থেকে চলে যাবে। আর একটা জিনিস খেয়াল করুন, আমাদের দেশে বোধহয় ঢাকা শহরটা সবচেয়ে অত্যাশ্চর্য শহর। আমার ধারণা ছিল 2017 সালে এই পরাবাস্তব বোধ থেকে আমরা জেগে উঠব। এখানে ট্রাফিক লাইট আছে, ভয়ানক সক্রিয় ট্রাফিক লাইট,
40 সেকেন্ড 39 সেকেন্ড আপনি দেখাচ্ছি আপনি কখন যাবেন, কিন্তু তার কোনো কাজ নাই। তো হয় আপনি এই লাইট রাখুন, রেখে আপনি ওইভাবে স্বনিয়ন্ত্রিত করুন, যান্ত্রিকভাবে আপনি রাস্তা পারাপারের ব্যবস্থা করুন, অথবা এই লাইটগুলি নিভিয়ে দিন। এই পরাবাস্তব লাইট জ্বালিয়ে রেখে আপনার লাভটা কি হচ্ছে? উদ্বেগ উৎকণ্ঠা বাড়ায় তো যে আমাদের কখন 5 ছাড়বো। পর্যায়ে কাজ করতে হবে। প্রথম নাগরিক পর্যায়ে, দ্বিতীয় হচ্ছে যারা নির্মাণবিদ আছেন তাদেরও দেখতে হবে আমরা নির্মাণটা বৈধ কিনা, নাহলে আমরা নির্মাণ করবো না। আর্কিটেক্ট স্থপতি তারাও বলবেন যে এই বাড়ির কি নকশা ঠিক আছে, যদি না হয় আমি সেখানে নকশায় আমি হাত দেব না। তৃতীয় হওয়া উচিত স্থানীয় সরকার অর্থাৎ মিউনিসিপ্যাল কর্পোরেশন, আমি সব শহরের কথাই বলছি, তাদের উদ্যোগে হতে হবে। চতুর্থ হবে পুলিশ এবং প্রশাসন, তাদের একেবারে সক্রিয় হতে হবে। আর পঞ্চম হচ্ছে সরকার। রাজনৈতিক সদিচ্ছার কথা বলছি না, যে বলা হলো যে আমার একজন সাংসদ আছেন, তার একটা অবৈধ স্থাপনা আছে, আমি ধরে নিলাম আমি ধরে নিলাম তার একটা অবৈধ স্থাপনা আছে, এবং সরকার বলল যে না, আপনার অবৈধ স্থাপনা সরিয়ে দিতে হবে, আপনি যাই হন। যদি ওই রকম একটা অবস্থা আমরা বুঝতে পারি, ওই 5 দফায় যদি আমরা কাজগুলি করতে পারি, তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা থাকে না। শুধু যানজট কেন, আমাদের নিত্য জীবনে যত জট আছে সবই কেটে যাবে। প্রাত্যহিক জীবনটা অনেক সরল সহজ হবে। যেমন কর জট ছিল এক সময়, আপনাকে কর দিতে গিয়ে অনেক ধরনের বিভ্রান্তি, অনেক ধরনের করহস্ত সেবা, দুর্ভোগ, হ্যাঁ সেই ছিল করতল সেবা। সেইগুলি কিন্তু এখন মুক্ত হয়েছে অনেকটাই, কারণ এখন দেখা যাচ্ছে অনলাইনে আপনি সবকিছু করতে পারছেন। ট্রেনের টিকিট কেনা নিয়ে কত ভোগান্তি ছিল, এখন অনেকটাই সহজ হয়েছে। এখন প্রযুক্তি পারবে আমাদের সাহায্য করতে, আমরা প্রযুক্তি নির্ভর হই না কেন? আমরা ট্রাফিক সিস্টেমটাকে আবার চালু করি এবং সেটি স্বয়ংক্রিয় হোক। আপনি বরঞ্চ যেখানে বেশিক্ষণ দাঁড়াতে হয় একদিকের স্রোতকে, সেখানে বেশি সময় দিন, আর বিপরীতে কমিয়ে দিন। সবাইকে আপনি সমান না ভাগ করে, ধরুন আমি শাহবাগ থেকে যাচ্ছি আর আমি আসছি এলিফ্যান্ট রোডের দিকে, এলিফ্যান্ট রোডের দিকে অনেক বেশি, তারা হয়তো 2 মিনিট পেল আর আমি পেলাম 1 মিনিট, তাতে আমার কোনো আপত্তি নেই। তাতে হয় কি, পুলিশরা যে একটা দুর্ভোগের মধ্যে পড়ে যায়, বেচারাদের জন্য খুব মায়া লাগে আমার। ট্রাফিক পুলিশটা আপনি দেখবেন তাদের ধরাচোরা যে পড়ে গরমের সময়, কিছু করার নাই, কারণ মানে ভিআইপির সংখ্যা বাড়ছে শহরে। আচ্ছা, উল্টা দিকে যে রাস্তা অতিক্রম করে, এটা তো গর্হিত একটা কাজ। এই কাজটি আমাদের ওবায়দুল কাদের সড়ক মন্ত্রী অনেকবার বলেছেন, যেই হোক, কিন্তু হয় না। তার কারণটা হচ্ছে যারা ক্ষমতায় থাকেন তারা খুব সহজেই নিজের ক্ষমতার মোহ ছেড়ে এই জনগণের কাতারে নাম লেখাবেন, সেটি সম্ভব নয়। একটা নিরাপত্তার বিষয়ও আছে। তো নিরাপত্তার বিষয় যদি থাকে, সরকারের উচিত 25টা হেলিকপ্টার কিনে ফেলা, তাহলে তারা হেলিকপ্টার ছেড়ে আসা যায়। এখন তো হেলিকপ্টার খুব সহজলভ্য হয়ে গেছে, তাই তো? কারণ এই যানজট তৈরি হয় কিন্তু এই সমস্ত কারণের জন্য। শুভবুদ্ধি মুক্ত চিন্তার যে বিকাশ, সেটা আমরা কিভাবে 2017-তে মানে টেনে নিয়ে যাওয়া, ধারাবাহিকতা রক্ষা করা? ধারাবাহিকতা একটা চর্চার বিষয়। মানুষ তো মৌলিকভাবে স্বপ্নদ্রষ্টা, মানুষ স্বপ্ন দেখতে পছন্দ করে। প্রথম দিনে একটা নতুন বছরে সবাই স্বপ্ন দেখে যে আমি এই বছরটা খুব ভালো থাকবো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু স্বপ্নের পথে যে সমস্ত বাধা আসে, সেগুলি অতিক্রমের জন্য যে আত্মশক্তির বিকাশ প্রয়োজন, তার আমাদের প্রচুর ঘাটতি আছে। আমাদের শিক্ষা ব্যবস্থা আত্মশক্তি জাগায় না, নির্ভরশীলতা জাগায়, কোচিং বাণিজ্যের উপর, পরনির্ভরতা। আমাদের সমাজনীতি স্বার্থপরতা শেখায়, পরার্থপরতা শেখায় না। ফলে হঠাৎ করে একজন মানুষ বলল যে আমি সবার জন্য কিছু করব, কিন্তু চর্চাটা নাই, পরিবারে নেই, সমাজে নেই, তাহলে আচমকা হবে না। সেই জন্য আমাদের কোথাও না কোথাও শুরু করতে হবে। আমি খুব আনন্দিত আপনি সুন্দরের কথাটা বললেন তুষার। সুন্দর হচ্ছে সেই জিনিস যে চিত্তকে জাগায়, যা মানুষকে কিছুক্ষণের জন্য হলে মুক্তি দেয়, এই চারদিকের যত রকমের সমস্যা থেকে মুক্তি দেয়। তো মানুষ যদি জাগে, কখন জাগবে? যদি মানুষ ভাবে যে আমাকে জাগতে হবে পরিবারের জন্য, নিজের জন্য। প্রথমে মানুষ স্বার্থপর, পরে একটু পরার্থপরতা আসতে পারে। তো সেই চর্চাগুলি ক্রমাগত হতে হবে। এখন আমি যতই সিদ্ধান্ত নেই যে আমি আমার ব্যক্তিগত জীবনে সৎ হব, যদি প্রতিবেশী সৎ না হয়, আমার সহকর্মী সৎ না হন, তাহলে আমার পক্ষে তো বেশি দিন সৎ থাকা সম্ভব না। আমরা নিজেরা নিজেদের প্রতিবন্ধকতা সৃষ্টি করছি। এই জন্য আমি বলি যে আমাদের শিক্ষা ব্যবস্থায় বিষয়গুলি থাকতে হবে, পরিবারের ভিতর এটি থাকতে হবে। একসময় যখন পরিবারে শিক্ষার সংস্কৃতি ছিল, শিক্ষার সংস্কৃতি হচ্ছে শিক্ষা কতখানি আমাকে জাগাচ্ছে সেটিকে জানা, শিক্ষা আমাকে কত দূর নিতে পারে সেটি অনুধাবন করা, সেটি শিক্ষার সংস্কৃতি। তো সেখানে মুখস্থ কোনো ব্যাপার না, সেটি এখন আর নেই। পড়ার সংস্কৃতি ছিল, এখন তো বই কেউ পড়ে না। ঠিক আছে, দৃশ্য মাধ্যমে আমি আনন্দ খুঁজে নিচ্ছি, দৃশ্য মাধ্যমটাও যদি কিছুটা উপকার করতো আমাদের। তো আমরা একটা ট্রানজিশন টাইম বলা হয় আর কি, একটি ক্রান্তিকালের ভিতর দিয়ে যাচ্ছি।
যে দৃশ্য মাধ্যমটা আমাদের কতখানি দিতে পারে আমরা এখনো জানি না। সেখান থেকে অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে এসছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুকটা হয়ে গেছে এক ধরনের নিজেকে প্রদর্শন করার জায়গা। সেখানে যে জ্ঞানের চর্চা হয় বিদেশে আমি দেখেছি, তা কিন্তু আমাদের এখানে হচ্ছে না, সময় লাগবে। সেই জন্য আমি মনে করি প্রত্যেক বছর অল্প অল্প যদি আমাদের অর্জন হয় সেটিও খারাপ না। অর্জন কিন্তু আমাদের হচ্ছে। আমি আমার ছাত্রছাত্রীদের দিকে তাকালেই দেখতে পাই সমাজ তাদের কিছুতেই আত্মবিশ্বাসী হতে দিচ্ছে না, কিন্তু নিজের প্রয়োজনে তারা নিজে লক্ষ্য স্থির করছে। লক্ষ্য স্থির করছে। এই যে তরুণ উদ্যোক্তা বেরিয়ে আসছে, আমি জানি যে কোথাও থেকে সাহায্য পাওয়া যাবে না, আমার নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে। ঠেকে শিখছে মানুষ, কিন্তু ঠেকে শেখার পরিবর্তে যদি শেখার বিষয়টা একটু সহজ হয়ে যেত, সামষ্টিক হতো, তাইলে হতো। তো আমি মনে করি যে এই মূল্যবোধগুলি পরিবারকে চর্চা করতে হবে। একটা জিনিস কি, প্রযুক্তি আমাদের সৎ হতে বাধ্য করবে, এটা আমার নিজস্ব অনুধাবন। সেজন্য আমি প্রযুক্তি উৎকর্ষের দিকে খুব ব্যগ্রভাবে তাকিয়ে থাকি। ধরুন এখন টেলিফোন কোথায় থাকে, আপনি কি কথা বলছেন পাশের রুমে সব শুনতে পাবে, কাজে আপনি মানুষের নিন্দা করবেন না, প্রশংসাই শুধু করে যাবেন, কিছুক্ষণ পর আর পছন্দ হবে না, লুকিয়ে কথা বলা সম্ভব না, লুকিয়ে কথা বলা বন্ধ হয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে আপনি কোথায় কোথায় ঘুরছেন সব খবর আপনার টেলিফোনের মাধ্যমে কিন্তু একজন পেয়ে যাবে। তৃতীয় হচ্ছে যে আপনি যদি সৎ না হন, আপনি অনলাইনে আর কিছুই করতে পারবেন না। আপনি অনলাইনে যখন কর দিবেন, আপনি গত 20 বছরের করের সমস্ত হিসাব ওখানে উঠে আসবে, আপনি লুকোতে পারবেন না। আপনি এই কাজ করে কিছু টাকা পেয়েছেন, সেটি কিন্তু ওই কম্পিউটারে উঠে যাচ্ছে, কাজে আপনি সেখানে লুকাতে পারবেন না। আপনার ব্যাংকে কত টাকা আছে, কে কোথায় টাকা তুলছে আপনি জানতে পারবেন। এই প্রযুক্তি স্বচ্ছতা তৈরি করছে, আবার অস্বচ্ছ করার জন্য মানুষও তৈরি হচ্ছে। কিন্তু এখানে যদি সমাজের ভিতর একটা চিন্তা আসে যে না, আমরা যেহেতু প্রযুক্তির মাধ্যমে আমরা সৎ হচ্ছি, আমাকে ঘুষ দিতে হচ্ছে না, সবচেয়ে বড় জিনিস, বা ঘুষ গ্রহণ করতে হচ্ছে না, তখন মানুষ জাগবে। এটি আমাদের সামাজিকভাবে বড় বাধা হচ্ছে আমাদের লোভের সংস্কৃতি। এখন সরকার বেতনটা দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে, ঘুষ কিছুটা কমার কথা, কমবে যদি আমাদের প্রযুক্তি স্বচ্ছ হয়। হচ্ছে যেখানে যেখানে হচ্ছে সেখানে ঘুষ কমছে। ব্যক্তিগতভাবে আমি কতটা সংযমী সেটাও তো একটা, এবং সংযমের বিচারটাও আমাকে করতে হবে। অর্থাৎ মিতব্যয়িতার বিষয় আছে, মানে আমি পরিবারকে কতটা দিচ্ছি, পরিবার আমাকে কতটা দিচ্ছে, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। যে আমি সন্তানকে এত বেশি দিচ্ছি, তারপর সে উচ্ছন্নে চলে যাচ্ছে, এটা তো আমার দেয়া হলো না, তো ক্ষতি হলো তার। এই ধরনের হিসাব এখন আমরা করে যাচ্ছি, কিন্তু আমি সামনে একটা উন্নতি দেখি। তার কারণটা তিনটা। একটা হচ্ছে আমরা খুব অস্থির একটা জাতি, আমি এত অস্থির জাতি কোথাও দেখিনি। ভয়ানক আমরা সমালোচনা করি, এটাও ভালো। আমাদের রাজনীতি নিয়ে এত কথা বোধহয় চায়ের দোকানে আর কোনো দেশে হয় না। এই দুই নেত্রীর নাম আমরা বোধহয় নিঃশ্বাসে প্রশ্বাসে ফেলি, এটা একটা ব্যাপার আমাদের। কিন্তু এটার একটা ইতিবাচক দিক আছে, অর্থাৎ মানুষ নিজের প্রয়োজনে রাজনীতিকে স্বচ্ছ করবে। এখন দেখুন, রাজনীতিতে হরতাল হলে কেউ হরতাল মানবে না, মানুষ শিখে নিয়েছে হরতাল থেকে কিভাবে মুক্ত হতে হয়। এটি বড় অর্জন, 2016 সালে 15 সালের একটা বড় অর্জন, হরতাল মুক্ত বাংলাদেশ আমরা উপহার দিয়েছি। তারপর দেখুন এই যে ঘুষের ব্যাপারটা, এখন মানুষ প্রশ্ন করতে শিখছে। পদ্মা সেতুতে যখন ঘুষের প্রশ্ন উঠল, সরকার বাধ্য হলো এটি প্রমাণ করার জন্য যে আমরা স্বচ্ছভাবে এই কাজটা করতে পারি। ফলে একটা সমাবেশ ঘটলো, বিভিন্ন শক্তির, আমরা কিন্তু পদ্মা সেতুতে করে ফেলছি। এই ধরনের বড় বড় উদ্যোগ, ছোট ছোট উদ্যোগ আমরা নিতেই থাকবো। এবং আমি যেহেতু একজন শিক্ষক, আমি বুঝতে পারি 4 বছর পর যখন সে পরীক্ষা দেবে, ধরুন আমরা যদি এইটাকে প্রথম বছর ধরে নেই 2017 সাল, 2021 সালের ভিতর আমি মনে করি আমাদের শুদ্ধাচার অনেকটাই পরিব্যাপ্ত হবে। আরেকটা জিনিস আমি বলি, আমি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবির একজন ট্রাস্টি বোর্ড সদস্য। আগে যে পরিমাণ সহিংস কথাবার্তা শুনতাম টিআইবির বিরুদ্ধে, এখন সেটা আমরা শুনছি না। কারণ হচ্ছে সমাজের ভিতর একটা গ্রহণযোগ্যতা বেড়েছে, এবং স্বচ্ছতা না দেখলে তারা পরবর্তীতে সেখানে গ্রহণযোগ্যতা পাবেন না। এই বিষয়গুলো একটার সঙ্গে একটা সংযুক্ত হয়ে একটা অবস্থা সৃষ্টি হয়েছে। এখন টিআইবি যদি কোনো প্রতিবেদন দেয়, তাহলে ভয় থাকতে হয় না যে আমাকে এই ভয় দেখাবে, সেই ভয় দেখাবে। আইনের ভয় দেখালে কোনো সমস্যা নেই, কারণ আইনকে ব্যক্তি বা মানে কোনো ক্ষমতার ধরনের যে ক্ষমতার দম্ভের কাছে এখন আর টিআইবি সেরকম ভীত থাকতে হয় না। এটা একসময় ছিল, সমাজের মধ্যে একটা জবাবদিহিতার গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। এবং তরুণরা যেহেতু ফেসবুকে আপনি দেখেছেন প্রশ্ন করতে শিখেছে, তো অমুক মানুষের সম্পর্কে, ধরুন একজন সরকারি কর্মকর্তা বা একটা বেসরকারি কোথাও কাজ করছেন, তিনি একটা অনিয়ম করেছেন, মানুষ কিন্তু সব সচিত্র প্রতিবেদন দিয়ে। আরেকটা জিনিস 3 নম্বর বলছিলাম, দুটো জিনিস, 3 নম্বরটা বলি না, আমরা দৌড়াচ্ছি। আপনি দেখুন পশ্চিমবঙ্গের তুলনায় আমরা দৌড়ে অনেক দূর চলে আসছি। পশ্চিমবঙ্গ 300 বছর আগে আমাদের যাত্রা শুরু করেছে, আমরা তাদের ছুঁয়ে ফেলেছি, অনেক দূর চলে গেছি, ভারতকে অতিক্রম করেছি অনেক ক্ষেত্রে। অমর্ত্য সেন আমাদের সাক্ষী। যারা দৌড়াবে, যারা গন্তব্যে যাওয়ার জন্য, তারা তো মাঝে মাঝে আছাড় খেতেই পারে, তাদের পাঠ বিশ্রাম নিতেই পারে, একটুখানি তো বিশ্রাম নিতেই পারে। তো
তো সেই জিনিসগুলি আমাদের ঘটছে, কিন্তু আমরা দৌড়াচ্ছি এটা নিশ্চিত। আমাদের অর্থনৈতিক অগ্রগতি বলি, আমাদের শিক্ষার ক্ষেত্রে আমাদের মান যতই আমরা সেটা নিয়ে কষ্ট পাই, কিন্তু অগ্রগতি তো হচ্ছে। তার মানে হচ্ছে যে আমরা সুন্দরের কাছে পৌঁছাবো। 2017-তেও হয়তো আমরা পথে থাকবো, কিন্তু পৌঁছবো। 17-18 না, আমরা আরো দেরি হবে, আরো দেরিতেই পৌঁছাই, কিন্তু এই পথ আমাদের বাংলাদেশের তৈরি হয়েছে। 50তম বার্ষিকীতে আমরা অনেকটাই স্বস্তি নিয়ে বলতে পারবো যে আমরা অর্জনের তালিকা অনেকখানি এগিয়ে সুন্দরের কাছাকাছি আমরা পৌঁছতে পেরেছি। অবশ্যই। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন সময় সংলাপের সঙ্গে আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।